আসলে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। মাঝ রাস্তায় প্রকাশের ভাই এসিপি কে এমন ভাবে মেরে ফেললো যে পোস্টমর্টম ছাড়া আর কিছু জানতেই পারলাম না। এর থেকে লজ্জার কথা আর কি হতে পারে? ওকে মারার আগে পুলিশের সঙ্গে যোগাযোগ করে 1 ঘন্টা সময় পর্যন্ত চেয়েছিল। ছি ছি, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। স্যার আমরা তো মিনিস্টারের হাতের রিমোট হয়ে গেছি স্যার। স্যার প্রকাশ আর তার গ্যাংয়ের পলিটিক্যাল সাপোর্ট যতদিন থাকবে ততদিন এইভাবেই চলতে থাকবে স্যার। কি বলছো তুমি? ওরও তো ভদ্ররাজ নামে একজন দুশ্মন আছে, সে ওকে মারার জন্য ওত পেতে আছে। কি মারবে স্যার? মোহাম্মদ গাজনীর মতো প্রকাশের থেকে ওর ভাই বেশি খতরনাক। ওরা তো এখনো কিছুই করতে পারেনি। ওকে, ভদ্ররাজের কথা ভুলে যাও, এবার আসল কথায় আসি। ওই এসিপির যে পদটা ফাঁকা হয়ে গেল, ওখানে নতুন করে এসিপি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এতে আপনাদের কি রায়? পোস্টটা খালি রাখাই বুদ্ধিমানের কাজ হবে স্যার। কেননা স্যার ওই পোস্টে যেই জয়েন করবে প্রকাশের কারবার দেখে সেই গরম হয়ে যাবে আর তার ছোট ভাই মুন্নাকে ওর পেছনে লাগিয়ে দেবে। এই জন্য কখনো মাথা গরম করে না, এই রকম এসিপি একজন রাখবো। আমাদের রবি বর্মা কেমন হবে? ইয়েস স্যার, হি ইজ দ্য রাইট পারসন। ইয়েস স্যার। এই ছেলেটা তো পালানোর চেষ্টা করছিল। আমার মা বাবার হত্যাকারী মুন্না জীবিত থাকতে পারে না। আমার মা বাবাকে আমি বাঁচাতে পারিনি, তার দুঃখ আমার যতটা আছে, ঠিক তেমনি প্রকাশকেও তার ভাইকে বাঁচাতে না পারার দুঃখ ওকে পেতেই হবে, এই বলে রাখলাম। যত 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 চাই নিয়ে যাও। এই তোমাদেরকে ডেট দিচ্ছি, সেপ্টেম্বরের 10 তারিখে আমার মা এবং বাবার মৃত্যুর 1ম বছর পূর্তি হবে। যাও। হ্যালো হ্যালো এসিপি, ওয়েলকাম টু হায়দ্রাবাদ। হ্যাঁ প্রকাশ, কেমন আছো? ডিউটি জয়েন করার পরে প্রথম দিনের গিফটটা পেলে? হ্যাঁ খুব ভালো, কিন্তু গিফট থেকে বেশি একে অপরকে দেওয়ার জন্য আরো অনেক কিছু আছে। ওই গিফটটা দেওয়া এখনো বাকি আছে। আমার দেওয়ার অভ্যেস আছে, নেওয়ার অভ্যেসটা নেই। আমি দেবো তো। দেখে নেব। এই লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখন তুই গুন্ডা ছিলি, 5 বছরের মধ্যে তুই তো বড় লোক হয়ে গেলি রে। গুড, তোর এই ডেডিকেশন আমার পছন্দ হয়েছে। কি বেটা? থ্যাঙ্কস এসিপি। একটা পরামর্শ দিচ্ছি, এই পোস্ট থেকে কাউকে কখনো ট্রান্সফার করা হয় না, সোজা উপরেই পাঠানো হয়। এই কথা তোমার জায়গায় অন্য কেউ না আসে সেটা চেষ্টা করো। থ্যাঙ্কস ভাই, তোর এই পরামর্শ আর সাপোর্ট থাকলে আমি পালাবো কেন? আর একটা কথা হলো, আমি পালানোর লোক নই। আরে গড়বড় হয়ে গেল, আমার বাবার ফোন, একটু থাম। বলে দিবি? ঠিক আছে ঠিক আছে, পরে পরে। হ্যালো 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 হ্যালো। ঘুমোচ্ছিস নাকি? না না, আমি ঘুমোচ্ছি না, বরং একটা মিটিং এ। এই বাচ্চা যতই বড় হোক না কেন, বাপের সামনেও ছোটই থাকে। বাবা কি কাজ আছে? প্রথম গাড়ি ধরে এখানে চলে আয়, এখানে কলেজে সিট পাওয়া গেছে। কে সিট দিচ্ছে আমাকে? কোনো বেওকুফি হবে যে তোকে সিট দিচ্ছে। তাড়াতাড়ি চলে আয়। এই হাসি বন্ধ কর আর তাড়াতাড়ি বেরিয়ে পড়। কি বলে? এখনই বেরোবো? হ্যাঁ বেরোচ্ছি বেরোচ্ছি। জলদি বেরো আর এখানে পৌঁছা, কোনো গন্ডগোল চাই না। জানি। এই নাও। মা, দাদা এসেছে। কি হলো, কখনো দেখোনি? সেই সুভাষচন্দ্র বোস ফিরলো নাকি? কেন চিল্লাচ্ছ? সত্যি তো, আমার ছেলে সুভাষচন্দ্র বোসের মতো নাম উজ্জ্বল করবে। হ্যাঁ করবে করবে। সব গ্রামবাসী একটাই চিন্তা করছে যে পণ্ডিতের ছেলে একটা পরে বংশ। তুমি কি নিজেকে পণ্ডিত মনে করছো? পণ্ডিত না, তোকে জন্ম দিয়েছি সেটাই অনুভব করছি। শোনো, তুমি আমাকে জন্ম দাওনি, আমার মা দিয়েছে। আমার বুদ্ধি ঘাস খেতে গেছে। যে কোনো কলেজে ভর্তি করো, 1 মাসের মধ্যে সাসপেন্ড হয়ে আসে, আর অন্য কলেজে সিট না পাওয়া পর্যন্ত ফ্রেন্ডের সাথে দেখা করতে হায়দ্রাবাদ চলে যায়। আরে গাধা, আজ পর্যন্ত 20খানা কলেজ বদলে ফেলেছিস, এটা তোর শেষ কলেজ। এখানে আর কোনো কলেজ বাকি নেই। হায়দ্রাবাদে আছে না? আর একবার মুখ দিয়ে আওয়াজ করলে তোর পা আমি ভেঙে দেবো। কলেজের টাইম হয়ে যাচ্ছে, যা তৈরি হয়ে নে। তুই তাড়াতাড়ি আয়, আমি খাবার বাড়ছি। তুই এদিকে আয় তো। বড়ই কালারফুল কলেজ। এই নাম কি হলো বাবা? নে পড়। এই 20 বছর ধরে এই কলেজে পড়িয়ে সংসার চালাচ্ছি আমি। কাউকে বলবি না যে তুই আমার ছেলে। সেম ফিলিং। তুমি আমার বাবা, এটা কাউকে বলো না প্লিজ। আর যদি কেউ জেনে যায় তুমি আমার বাবা, তাহলে বুঝতেই পারছো। সত্যি তুই খুব স্মার্ট। এটা তো সত্যি, তাই না? এই কোথায় যাচ্ছ তোমরা? ভালোই হয়েছে স্ট্রাইক হয়েছে। আমার অ্যাডমিশন না হতেই কলেজে স্ট্রাইক হয়ে গেল, এবার তোমার চাকরিটাও চলে যাবে। হ্যাঁ, তুই আসতে স্ট্রাইক হয়ে গেল, এরপর কি হবে সেটা ওপরওয়ালাই জানে। হ্যাঁ, ও তো ওপরওয়ালাই জানে। ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকো, আমি দেখে আসি। আমার বাবা কলেজের ভেতরে গেল, জানি না কি হবে। বাপরে, এক সে এক আইটেম হয় বস। আরে গুরু, এক এক করে সব মেয়েরা চলে যাচ্ছে, চলো না আমরাও কোনো মর্নিং শোতে গিয়ে বসি।
শো দেখার জন্য থিয়েটারে যেতে হবে না, আমি এখানেই শো অ্যারেঞ্জ করে দিচ্ছি। ফ্যাশন শো না, অ্যাকশন শো। হ্যালো হিরো, আরে এদিকে আয়। আমি হ্যাঁ। কি হয়েছে ভাই? কি রে, তুই নতুন? একেবারে নতুন। হ্যাঁ হ্যাঁ, কি কি পারিস তুই? সবকিছু করতে পারি, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, ও হ্যাঁ, আর মারপিট করা। ও রিয়েলি? রিয়েলি? এই গাইস, আজ আমাদের এই নতুন হ্যান্ডসাম স্টুডেন্ট আমাদের কলেজের বক্সিং চ্যাম্পিয়নের সাথে বক্সিং করবে। কাম অন গাইস, চিয়ার হিম আপ, কাম অন কাম অন। আরে ভাই, আমার বাবা যদি জানতে পারে রাগ করবে। ব্রাদার, কমিট করে দিয়েছো, চলো। এই শোনো, এখানে লাল প্যান্ট পরা একটা ছেলে দাঁড়িয়ে ছিল, সে কোথায় গেল? ও তো এখান থেকে চলে গেছে স্যার, কলেজের বক্সিং চ্যাম্পিয়নের সাথে বক্সিং করতে। আরে এ তুমি কি বলছো? ও পড়াশোনায় বুদ্ধি হলো, বক্সিং এ কিন্তু স্টেট চ্যাম্পিয়ন। ইটস টু লেট ড্যাড, খেল খতম। বসার জন্য ডাইনিং টেবিল থাকতে তুই সিঁড়িতে কেন সেটেল হয়ে গেলি? ব্যাস এমনি। আচ্ছা আগে বল, নতুন কলেজ কেমন লাগলো তোর? ঠিকঠাকই আছে, সেরকম ভালো কিছু না। একটা মেয়েও পছন্দ হলো না? কলেজে তো পছন্দ হলো না, কিন্তু বাসে একটা মেয়ে দেখলাম। বাপরে বাপরে বাপরে, অনেক মেয়ে আমি দেখেছি, এই প্রথম কেউ আমায় ছুঁয়ে গেল, ওহো, কিন্তু আমার পার্সটা নিয়ে নিল। ছি, চোর! এই জোরে চাচাস না, বাবা যদি শুনতে পায় না তাহলে পার্সের চক্করে হাজার গালি শুনতে হবে। ভয়ের কোনো কারণ নেই, উনি টিভি দেখতে ব্যস্ত আছেন। আরে প্রকাশ আর প্রকাশ, প্রকাশ আর প্রকাশ, ওকে পরিচালনার জনতা নয়, প্রকাশ ইলেকশন করেছে তার ছোট ভাই যুবরাজের জন্য। ছি ছি, সব সময় খালি শোনো গুন্ডাগিরি, মারামারি। সব জনতাকে ভয় দেখিয়ে সব সর্বনাশ করছে। আরে যেখানেই দেখো গুন্ডাগিরি, মারামারি, রেপ, মার্ডার করলেও কেউ কিছু করতে পারছে না। ওই দুই ভাই একবার পুলিশের হাতে এই, এর বয়স কত হবে রে? ভাই প্রায় 70-এর কাছাকাছি হবে। মুন্না ভাই, মুন্না এখানে নেই। মুন্না কাল রাত্রে বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে গেছে। হ্যাঁ। এই, আমরা ডিনার করতে এই বুড়োর বাড়ি যাব। এই, একবার এসিপি কে ফোন লাগা। রিং হচ্ছে ভাই। হ্যালো হ্যালো এসিপি, কি হলো, শুয়ে আছো নাকি? সরি, তোমার সাথে কিছু কথা ছিল। এই, এখানকার ঠিকানা বল। বাংলো নম্বর 5 সিআর অ্যাভিনিউ। বুড়ো এমএলএ স্বর্গবাসী হলো, দেশের কোনো কাজে লাগলো না, অদ্ভুত ব্যাপার। তুমি খুব লাকি এসিপি, এখানে আসার পর থেকে তুমি শুধু গিফট আর গিফটই পেয়ে যাচ্ছ। এ প্রকাশ, গিফটের মানে খালি নেওয়া দেওয়া নয়। দেখ না, আমি তো স্বাদের ঘুম ছুটিয়ে তোর জীবন ভরের গিফটের হিসেব বরাবর করে দেবো। ঘরে তুই রেডি থাকিস। কিন্তু আমার একটা ব্যাপারে দুঃখ প্রকাশ, একটা চান্স আমার মিস হয়ে গেল। ভদ্ররাজ এসে আমার আগে ওকে মেরে দিল। প্রকাশ, প্রকাশ, মাথা গরম করো না, কুল কুল, আমার কথা শোনো। আমি মাথা গরম করব না? এখানে যে পড়ে আছে ওটা তো ছেলে নয়, আমার ভাই। আমার ভাইও, আমার প্রাণ। ওর হত্যাকারীকে আমি ছেড়ে দেবো? আমরা নিশ্চয়ই ধরবো, আমাদের পুলিশ তো এই কাজের জন্যই। এই এই মিনিস্টার কি বললো শুনলি? তোরা কোনো কাজের না। ওই ভদ্ররাজকে এখন পুলিশ ধরবে বলছে, তোদের কোনো লজ্জা নেই? ভাই, আমার কারোর দরকার নেই। আমি যতক্ষণ না ভদ্ররাজের লাশ তোমার পায়ের তলায় না আনছি, আমি ততদিন মুখ দেখাবো না। হ্যাঁ। এই, একে কোথাও দেখেছিস? আমি দেখিনি। এই শোন, একে চিনিস তুই? না না, আমি চিনি না। আরে রে 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 রে, দাঁড়াও না, দাঁড়াও 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 দাঁড়াও, আমার সোনামণি, একবার খালি একবার খাবারটা খেয়ে নাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার সোনামণি, কোথায় চলে যাচ্ছ? মাধুরী মাধুরী, এই নাও, তোমার বাবা তোমাকে খাইয়ে দিচ্ছে। খেয়ে নাও মামনি, খাওয়ার জিনিস না করতে নেই। নাও খেয়ে নাও, খেয়ে নাও। আমার সোনামণি, আমি ছোট বাচ্চা নাকি বাবা? তুই আমার কাছে সব সময় ছোট বাচ্চা। নে খেয়ে নে, খেয়ে না বাবা না। ভেরি গুড। আচ্ছা মামা, আজ কলেজে কোনো প্রোগ্রাম নেই? হ্যাঁ মামা, তোমার কলেজে টাইম হয়ে গেছে, তুমি যাও, রেডি হও, গো।
হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ। ভেতরে এসো। কি হয়েছে? ফাইলের উপর সিগনেচার নিয়ে নিয়েছি, কিন্তু ওকে মারতে হলো। আমাদের কাজটাই হলো জরুরি, কিন্তু সব সময় প্রাণ নেওয়াটা জরুরি নয়। প্রাণ নেওয়ার হুমকি দিয়ে কাজ করা উচিত। যাও এখান থেকে, আমি এসপির সাথে কথা বলছি। গেট আউট। কি সময় এসছে তোর? চাকু ধরা হাতে ভুট্টা পোড়াতে হচ্ছে। তোর জন্য এটাই ঠিক আছে, তোর সময় চলে এসছে। হ্যাঁ, তাহলে এখন কি করবো ভাই? আরে বাপরে, ভাগ্য ভালো আমি ওর কাছে ভুট্টা চাইনি, না হলে আগুন আমার মুখে ঢেলে দিত। এই, আমার ভাই বেঁচে থাকলে বলতো যে ভাই আমার সামনে যারা মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে ওদের মাথা কেটে এনে আমার পায়ের তলায় চাই। ভাই, আমার চাঁদ মামা চাই। আমি জানতাম আমি আনতে পারবো না, কিন্তু আমার ভাইয়ের জন্য আমি ওটাও আনতে যেতাম। বোধহয় ওটাই আনতে গেছে, এখন কেন ফিরে আসবে? আরে আমার ভাই মুন্না, প্রত্যেক দাদাই চায় নিজের ভাইয়ের জন্য কিছু না কিছু আনতে, কিন্তু আমি তোকে কখনো কিছু কোনোদিন দিতে পারিনি। কিন্তু ভাই, আমি যা চেয়েছি হামেশাই এনে দিয়েছিস, কিন্তু তোকে যে মারলো সেই বরদরাজের আমি কিছুই করতে পারলাম না, কিচ্ছু না। এই, আজ কত তারিখ বলতো রে? 11 তারিখ ভাই। ওই হারামখোর ভদ্ররাজের বাবা মারা গেছে, আজ তার বর্ষপূর্তি। এই বছরও যে করেই হোক এখানে আসবেই। যা রে যা, আর ওকে টুকরো টুকরো করে কেটে ফেল। হ্যাঁ বল। জলদি টিফিন নিয়ে এসো, কলেজে যেতে দেরি হয়ে যাবে আমার। আসছে বাবা। প্রতাপ, I love you. I love you. I love you. কোথায় গেল প্রতাপ? এটা কি হচ্ছে? কি দরকার? দাদা! কি করছো তোমরা? বাড়িতে ঢুকে গুন্ডাগিরি? আরে কি হলো? কি ভেবেছিস কিছুই জানিস না? রঘুনাথের মেয়ের সঙ্গে ফিরিত করা হচ্ছে। আরে ভাই শোনো, শান্তিতে বসে কথা বলি না। কি রে, এদের সামনে কি চাপলাসি করছিস? বাবা, আমি কথা বলছি না। ভাই, চা না কফি? হ্যাঁ, আমার মা কিন্তু খুব ভালো কফি বানায়। মা, কফি বানাও না। এসো এসো, এদিকে এসো, এখানে বসে কথা বলি, এসো। ভাই, আমি সত্যি বলছি, আমি ওর পিছনে পড়ে নেই, ওই আমার পিছনে লেগেছে। আমি একদম সত্যি কথা বলছি। মাধুরী তোর পেছনে লেগেছে না, তুই মাধুরীর পেছনে লেগেছিস, কিন্তু রঘুনাথের পথের কাটা হস না, না হলে। ঠিক আছে ভাই, সত্যি বলতে আমিও টেনশনে ছিলাম। তুমি যেমন বলবে সেরকমই হবে, ওকে? আজকের পর মাধুরীর সাথে আমি কখনো দেখা করবো না, ওকে? বুদ্ধিমান মনে হচ্ছে তোকে, সেই জন্য তাড়াতাড়ি বুঝে নিয়েছিস। চল রে। এই প্রতাপ, একটা কথা কান খুলে শুনে রাখ, এই কথা যেন আমাদের দুজনের মধ্যেই থাকে। আর যদি রঘুনাথের কাছে এই কথা পৌঁছায় তাহলে তো বুঝতেই পারছিস। এ ভাই। কি রে? কিছু না ভাই, এরকম কথা বাইরেই বলা ভালো, ঠিক না? আমার বাবা আবার রক্ত দেখে খুব ভয় পায়, ওকে ভাই? ভাই, রক্ত দেখে ভয় পায়? তোমার না ওর? হ্যাঁ, আরে ওরি, ওটা তো বুঝলাম। আমার মনে হলো তুমি ওকে ওয়ার্নিং দাও, ও তোমাকে দিয়ে গেল। চল। কি ভাবছিস বাবা? কিছু না বাবা। মাধুরীর কথা ভাবছিস তাই না? আজ কলেজে ওই মেয়েটার কথা শুনলাম, আমি জানতে পারলাম ও তোকে কত ভালোবাসে। যদি ও তোর জীবনে আসে, মনে কর তোর জীবনটা সেটেল হয়ে যাবে। ঠিকই বলেছো বাবা, জানি না কেন আমারও ওকে খুব ভালো লাগে। কিন্তু তুমি সেদিন দেখলেই তো, ওরা ঘরে এসে কিরকম ভাঙচুর করলো। আমি একা থাকলে তো অনেক কিছুই করতে পারতাম, সব ওই মেয়েটার জন্য। বাবা, ওই মেয়েটাকে ছাড়াও আমি থাকতে পারবো, কিন্তু তোমাদের কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। বাবা, তুই আমাদের সন্তান, সেই জন্য আমাদের জন্য তোর এত চিন্তা। কিন্তু আমরা নামমাত্র মা বাবা। আমরা জানি তুই ওই মেয়েটার সঙ্গে খুবই সুখে থাকবি, আর ওই মেয়েটা তোকে খুবই ভালোবাসে রে। নিজের মনের কথা বোঝো।
রঘুনাথের সাথে কথা বলতে এসেছি। এখন কথা হবে না। রামান, শুনুন, আমি আপনার সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই। রামান, আমার নাম প্রতাপ। আমি আপনার মেয়ের সাথে এক কলেজে পড়ি। তো কি হয়েছে? শুনুন, আমি যা বলি খুব স্পষ্ট কথা বলি, আর অন্যের মনে কি আছে খুব তাড়াতাড়ি জেনে যাই। আপনার মেয়ে আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। এই কথা আপনার মেয়ে জানে না, আপনাকে বলছি। একটা মেয়ের বাবা কি ভাবতে পারে? আমি জানি, কেননা আমার বাবাও একজন মেয়ের বাবা। আর এটা একদমই ঠিক নয় যে আমরা প্রেমের জন্য নিজেদের মধ্যে মারামারি করি, লড়াই ঝগড়া করি। আর আপনি যদি রাজি থাকেন, আমিও রাজি। এই প্রতাপ, এই সিটিতে দাঁড়িয়ে আমার সামনে আজ পর্যন্ত কারোর হিম্মত হয়নি আমার সাথে কথা বলার। এটাই হলো আমার পাওয়ার। তা সত্ত্বেও তুমি আমার ঘরে ঢুকে আমার পাওয়ারকে কোনো রকম পাত্তা না দিয়ে ডিয়ারলি এসে সামনে দাঁড়ালে। আমি তোমার সাহস আর হিম্মতের তারিফ করছি। তার থেকেও বড় কথা, আমার মেয়েকে ভালোবাসার পারমিশন নিতে এসেছো। এটা আমার পছন্দ হয়েছে। সত্যি তুমি আমার মেয়েকে ভালোবাসো, এতে আমার কোনো সন্দেহ নেই। ইউ ক্যান প্রসিড। কি মামা, আপনি ওর কথায় রাজি হয়ে গেলেন? এই নাও, আমি আমেরিকা যাচ্ছি। আমি আসার আগে এ যেন বেঁচে না থাকে। কান্তাবাই, মাধুরী কি উঠেছে? না, এখনো শুয়ে আছে। হ্যালো, দাদা নেই? খুব ভালো। ভগবানের দয়া, এই যাত্রায় তোমার প্রাণ রক্ষা পেল। যদি তোমার কিছু হয়ে যেত, আমাদের কি হতো? চুপ করো মা, আমার কিছুই হয়নি। কেমন আছো বাবা? এখন আমি একদম ঠিক আছি। ইনি কে? বাবা, উনি হলেন আমি ভদ্ররাজ রায়। আমাকে বাঁচাতে গিয়েই আপনার ছেলের এই অবস্থা। আমাকে ক্ষমা করবেন। আপনাকে একটা কথা বলার আছে, সেই জন্য আপনাকে খুঁজে খুঁজে এখানে চলে এলাম। আপনার ছেলেকে যারা মেরেছে, ওরা শুধু আমাকেই মারতে আসেনি।
তোমার সাথে ওদের কি ঝামেলা আছে ওইসব তো আমার জানা নেই, কিন্তু ওরা তোমাকে মারার চেষ্টা করছে। ওরা আমাকে না মেরে তোমাকে শুধু শুধু কেন মেরে গেল এটাই ভাবো। যাকে তুমি আমাকে বাঁচিয়েছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। ও যা কিছু বললো সব সত্যি কথা বলে গেল। ওরা তোকেই মারতে এসেছিল জানিস। তোমার দুশ্মন কে হতে পারে? রঘুনাথ ছাড়া আর কি হবে? এই কি বলছিস তুই? ও ঠিকই বলছে। ওর মেয়েকে তুই ভালোবাসিস না? ওদের অনেক পয়সা, ওর বাবা এই শহরের বড় ডন, ও যা ইচ্ছে তাই করতে পারে। ওর মেয়েকে দেখাচ্ছিল ও কত খুশি, কিন্তু সুযোগ পেতে তোকে মারার চেষ্টা করছিল। আর নয়তো কি, কেউ যেন জানতে না পারে সেই জন্য বলো আমেরিকা যাচ্ছি। কি রে, সত্যিটা না জেনেই তোরা? আর কি জানতে চাস তুই? এই সারা শহরের লোক শুধু একটা ফোনে জেনে যায় যে রঘুনাথের ব্যাকগ্রাউন্ডটা কি। কি হলো, খতম করে দিয়েছো তো ওকে? স্যার অল্পের জন্য বেঁচে গেল। ছি ছি, ওই লোকটাকে মারতে পারলি না? আমার কাছে এত লোক আছে, তোরা সবাই এক্সপার্ট ভেবে এই কাজটা দিয়েছিলাম, কিন্তু তোরা সবাই এক একটা গাধা। স্যার কথা এই চল ফট। আরে আমার সোনা মামা, এদিকে এসো। কি হয়েছে, চুপ কেন? ড্যাডি, প্রতাপকে তোমার পছন্দ নয় না? এরকম কেন বলছো? প্রতাপের উপর গুন্ডেরা হামলা করেছে। প্রতাপের ওপর গুন্ডাদের হামলা? কে করেছে এটা? সবাই বলছে তুমি এটা করিয়েছো। তুমি কি এটা বিশ্বাস করো? এসো আমার সাথে। প্রতাপ, সত্যিই যদি মারার ইচ্ছা থাকতো তাহলে ওই দিনই মারতাম যেদিন তুমি আমার বাড়িতে এসেছিলে আর বলেছিলে তুমি আমার মেয়েকে ভালোবাসো। এই জন্য আমি মারিনি। যেদিন আমার মেয়ে বলল যে প্রতাপকে আমার জীবনসাথী বানাতে চাই ড্যাডি, সেদিন থেকেই তোমাকে জামাই বলে মেনে নিয়েছি। আজ পর্যন্ত আমি আমার মেয়ের চোখে একটুও চোখে জল দেখিনি। প্রথমবার তোমার জন্য ও কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, যে যাই বলুক। কিন্তু আমারই মেয়ে আমাকে সন্দেহ করলো। নো মোর হেজিটেশন। কালকেই আমার মেয়ের সাথে এনগেজমেন্ট হবে। এ কি আঙ্কেল, আমাকে ভালোবাসে সেজন্য ও হয়তো এরকম বলেছে। না প্রতাপ, ও বলেছে তার জন্য নয়। আমার মেয়েকে খুব তাড়াতাড়ি কোণের বেশে আমি দেখতে চাই, তাই না মামা? আসুন নমস্কার, নমস্কার। জামাই বাবাজি এলো না? আসবে আসবে, নিজের এনগেজমেন্ট রাখতে নিজেই আনতে গেছে। এসো মা, এসো এসো এসো। এসো মা, আশীর্বাদ নিয়ে নাও। ভগবান তোমার মঙ্গল করুক মা। বিয়ামশাই, শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে। প্রতাপ কোথায়? আসবে, এখনই এসে যাবে ও। প্রতাপ, তোর কি হয়েছে? বাবা তুমি চুপ করো। রঘুনাথ, তুমি সেদিন বলেছিলে পিছন থেকে নয় সামনে থেকে আক্রমণ করো, আর এই তোমার সেই ফান্টার আমাকে সেদিন মারার জন্য দাঁড়িয়েছিল। যখন আমাকে মারারই দরকার তখন এইসব নাটক কেন করছো তুমি? এ প্রতাপ, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি আমি। বল বল ওকে। আপনি তো বলেছিলেন একে মারতে। আমি বলেছিলাম তোকে? প্রতাপ আমার হবু জামাই। স্যার, আমেরিকা যাওয়ার সময় যে এনভেলপ দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম। ওটাতে এরই ফটো ছিল স্যার। কি? প্রতাপের ফটো ছিল? হ্যাঁ স্যার। কি? এই আবার সেই নতুন নাটক? নাটক কি নাটক? তোমার আর প্রকাশের মধ্যে কিছু ঝামেলা আছে কি? পুরো হায়দ্রাবাদ শহরে গুন্ডারাজ চালায় যে কিং মেকার প্রকাশ, প্রত্যেক জায়গায় ওর ব্রাঞ্চ আছে। এখানে
এখানে ওর কোনো কাজ থাকলে আমি করে দিতাম, আর যদি ওদিকে আমার কোনো কাজ থাকে ও করে দেয়। গত সপ্তাহে আমেরিকা যাবার সময় ও আমাকে একটা এনভেলাপ দিয়েছিল, ওই এনভেলাপে তোমারই ফটো ছিল। তার মানে ওর সাথে তোমার কোনো শত্রুতা আছে। দেখুন, এই প্রকাশকে ওর কাছে আমার ফটো কি করে এলো আমি কিচ্ছু জানি না। প্রকাশ তোমাকে টার্গেট করেছে, কিন্তু তোমার ভাগ্য ভালো ছিল যে তুমি বেঁচে গেছো, আর তোমার এই ফটো সব জায়গায় পৌঁছে গেছে ধরে নাও। দেখো প্রতাপ, একজন বাবার মতো ভেবে দেখো, ওই দিন তুমিই বলেছিলে না যে আমি আপনার মেয়েকে ভালোবাসি, এই বলে পারমিশন নিয়েছিলে না? ঠিক তেমনি আজও ভাবছি 1 বা 2 দিনের মধ্যে তোমাকে মেরে ফেলবে। আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আমার মেয়েকে ভুলে যাও। আমাকে মারবে আর তার জন্য আমি আপনার মেয়েকে ভুলে যাব, এতটা ভীতু নই, একদম ভীতু নই আমি। প্রতাপ, পার্থ সারথি আমি। আমি কারোর সাথে সহজে পাঙ্গা নিই না, আর কেউ যদি আমার সাথে পাঙ্গা নেয় তাহলে আমি তাকে ছেড়ে কথা বলি না। আমি হায়দ্রাবাদ গিয়ে প্রকাশকে খুঁজে বার করে খুব জলদি ফিরে আসবো, মনে রেখো। মাধুরী, যেমন বড়রা ভেবেছে ঠিক তেমনি এই মাসের 28 তারিখে 9:10 হওয়ার সাথে সাথেই আমরা বিয়ের পিড়িতে বসবো। এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। আরে শুনেছিস, প্রকাশের লোকগুলোকে কে যেন পিটিয়েছে। সত্যি? যে পিটিয়েছে তাকে প্রণাম করতে ইচ্ছে করছে। এই হিরো, আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি। ইয়াহু! এ কি, তোমরা কি দেখছো? হ্যাঁ, এটাই ভাবছো যে কোনো অবতার ওপর থেকে তোমাদের বাঁচানোর জন্য আসবে? সে এসে গেছে। হ্যাঁ, এই হলো সেই বীর যে কিনা মুন্নাকে মেরেছে, সেই বাহাদুর। এটুকুই নয়, আজ প্রকাশের বাড়ি গিয়ে ওর লোকেদের মেরে এসেছে, আর ওয়ার্নিং দিয়ে এসেছে যে ওর গুন্ডার যে শেকড় বাকড় ধ্বংস করে দেবে। এই প্রতাপ। বাবা, আমার মেয়েকে কি কোনোদিনও ফিরে পাবো না? 6 বছর ধরে অপেক্ষা করে রয়েছি, শুধু এই আশাতেই বেঁচে আছি। তোমাকে দেখে আমি সব দুঃখ ভুলে গেছি। আমার মতো দশা কারোর আর হবে না জেনে সেই ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। দাদা, আমি এই ভারে পয়সা জমা করেছিলাম, এই পয়সা আমি ভগবানকে দেবার জন্য রেখেছিলাম, কিন্তু তুমি আমার বাবার হত্যাকারী ওই মুন্নাকে মেরেছো, সেই জন্য তুমি নাও। এত আশ্চর্য হয়ে কি দেখছো বাবা? তুমি আমাদের আশার জ্যোতি, তুমিই আমাদের অন্নদাতা। ভগবান তোমাকেই আমাদের রক্ষাকর্তা হিসেবে পাঠিয়েছে বাবা। তুমি আমাদের কাছে থাকলে আমরা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবো বাবা। তুমি তো আমাদের কাছে ভগবান হয়ে এসেছো বাবা। এই ছোটু, কি হয়েছে তোর? কেন কাঁদছিস? বল না কেন কাঁদছিস, বল না ছোটু। দাদা, দাদা, তোমার সম্বন্ধে আমার মা বাবা কিচ্ছু জানতো না। আমি ওনাদের কত অনুরোধ করলাম, কিন্তু আমার মা বাবাকে মেরে ফেললো দাদা। ওকে ছাড়বে না দাদা, কখনো ছাড়বে না ওকে। না, ছাড়বো না। ওরা রিকোয়েস্ট করলে ওদের ছাড়বে না, মেরে ফেলবে। না না,
এসে ভাইকে অ্যারেস্ট করিয়েছো? কি ভেবেছো তুমি? প্রতাপের ভয়ে তুমি এসব করেছো? হ্যাঁ আরে জিবি, তোমাদের আবদার বেড়েই যাচ্ছে, বুদ্ধি কমেছে। যদি অ্যারেস্ট না করাতাম তাহলে এই পার্টি আর তোমার ভাই জীবনকাল মতন শেষ হয়ে যেত। আরে বুদ্ধি করে আমি ওকে অ্যারেস্ট করিয়েছি। এখনো আমার গেস্ট হাউসে রেস্ট করছে। আমার এক ফোন কলে ওই এসিপি কেন তার বাপ ও প্রকাশকে নিয়ে আমার সামনে হাজির হবে। এখন দেখ ফোন লাগাচ্ছি। কোথায় গেল? বাইরে গেছেন। কি ভাবছো নিজেকে? আমি ফোন করছি, আমার নম্বর থেকে কেটে দিচ্ছে আর বলছে গ্রামে যাচ্ছি। যার কিনা আমার পায়ের তলা থাকার কথা সেই আমাকে পুলিশ স্টেশনে ডেকে পাঠাচ্ছে। আরে তোমরা সবাই অনেক বড় ভুল করেছো। কোন জঙ্গলে পোস্টিং করিয়ে দেবো। এসিপি অনুভূতি কে এসিপি? কাল থেকে তুমি হবে এসিপি। ওকে তো কবে বের করে দিয়েছি। চল জলদি তালা খোল। প্রকাশ, আমি এসে গেছি। তোমার আর কোনো ভয়ের কারণ নেই। কি হলো? ওই এসিপি কে ভয় পাচ্ছ? হ্যাঁ, আর ওই এসিপি কেন? যদি প্রতাপও আসে আমাদের কিচ্ছু করতে পারবে না। থ্যাংক ইউ স্যার। উইশ ইউ অল দ্য বেস্ট। হ্যাঁ, হোম মিনিস্টার কোটেশ্বর রাও গায়েব হয়ে গেছে। শহরের লোকের মুখে মুখে এই কথা শোনা যাচ্ছে যে কাল রাতে মাফিয়াদের মাথা প্রকাশকে যে পুলিশ অ্যারেস্ট করেছে, ওকে ছাড়ানোর জন্য হোম মিনিস্টার কোটেশ্বর রাওকে কিডন্যাপ করে ইন্টেলিজেন্সের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই কেসটা এসিপি বর্মা অনুসন্ধান করছে। আরে তোমাদের খুঁজতে পুরো শহর উঠে পড়ে লেগেছে, আর তোমরা কিনা চোরের মতো বসে আছো। একবার আমাকে বাইরে আসতে দাও। পারবে না আসতে। আমি তোমার সব কুকর্মের প্রমাণ একত্র করে কোর্টে সাবমিট করে দিয়েছি। ওই প্রমাণ দ্বারা এটা জানা যাচ্ছে যে এর 90% কেসে তোমার হাত আছে। এখন তুমি এখান থেকে অ্যাসেম্বলি যেতে পারবে না, ডাইরেক্ট সেন্ট্রাল জেলে যাবে। চিল্লিও না। প্রকাশ, এই শহরের চার্জ যখন আমি নিয়েছিলাম না, তখনই বলে দিয়েছিলাম তোকে একটা সুন্দর গিফট দেব। এতদিন এই ফাইলগুলোয় ধুলো পড়ে গেছিল। এই ধুলো ঝেড়ে তোর সব অন্যায়ের জন্য তোকে আমি ফাঁসিতে ঝোলাবো। এরপর তোর চ্যাপ্টার খতম হয়ে যাবে। হ্যাঁ, কিরে পেছন ফাটছে না কিরে শুনে? তোর এখন এটাই মনে হচ্ছে না যে তোকে অ্যারেস্ট করার পর পুরো শহরে দাঙ্গা লেগে যাবে? কিচ্ছু হবে না, ওরা রং খেলবে, উৎসব পালন করবে।